এরপর বাসর ঘর থেকে পালিয়ে এসে নিজের ঘরে দরজা আটকে জড়সড় হয়ে বসে আছে নেহা। আজই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিল মেহমত চৌধুরীর সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি। বিয়ের দিন সকালে এক অদম্য সাহসিকতার কাজ করে বসেছে নেহা। এটা যে তার জীবনের করা সবচেয়ে বড় বোকামি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিখিল খুবই রকচটা গম্ভীর প্রকৃতির মানুষ। পালানোর 1 ঘন্টা আগে ধরা পড়েছে নিখিলের কাছে নেয়া। ভাগ্য ভালো গোপনে বিয়ে, মানে শুধু পরিবারের লোক এ ব্যাপারে জানে। আত্মীয় স্বজনদের না জানিয়ে হঠাৎ বিয়ে হয়েছে। তাই হয়তো নিখিল শুধু 2টো চড় মেরেছিল। সবাই যদি জানতো সে পালিয়ে পরিবারের সম্মানের কথা না ভেবে, তাহলে হয়তো নিখিল ভাই তাকে খুন করে ফেলতো। বিয়ে থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর 2টো নেই। এই জন্য লোকে বলে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। সকাল থেকে না খাওয়া নেয়া, তার উপর এত পরিমাণ দৌড়ঝাঁপ করেছে, এখন পা ব্যথায় টনটন করছে। নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন। ক্ষুধায় পেট চুচু করছে, বেশ কয়েকবার শব্দ করছে ইতিমধ্যে। পালানোর মতো গাধামিটা কেন করতে গেল? বিয়ে তো করেই নিত নাচতে নাচতে, ওটাই তো ভালো ছিল। বিয়েটা তো হয়েই গেল, আটকানো তো গেল না। প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না, তা কেন আগে ভাবেনি সে? নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে এখন। আর সে তো সবার ভালোর জন্য পালিয়েছিল। সবার মতে নেহা একটা অকম্মার ঢেকি। তার দাদি তো তাকে উঠতে বসতে 3 বেলা খোঁটা দেয়। ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে দুবার ভাবে না। নেহা নেহাত সরল মনে হেসে উড়িয়ে দেয় সব কিছু। তাই বলে কি ওর অনুভূতি নেই, ভালো লাগা মন্দ লাগা নেই? নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? সবাই কেন একজন যোগ্য আদর্শ টইটুম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল? নেহার মতো বোকাশোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল। নিখিল ভাই তো আগের থেকে তাকে অপছন্দ করে। আজকের ঘটনার পর তো 2 চোখে যা 2-1বার তাকাতো তাও করবে না। নেহার ভাবনার জোরে কেউ 1 বালতি পানি এনে কেউ একজন দরজা ধাক্কাচ্ছে। ধাক্কা দিচ্ছে বলে ভুল হবে, সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাচ্ছে কেউ। এখন রাত কটা বাজে নেহার জানা নেই। রুমের লাইট বন্ধ, কাছে মোবাইলটাও নেই। বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢোক গিলল। ঠোঁট ভেজানোর পরপর ভয়ে মনে হচ্ছে এখনই প্যানিক অ্যাটাক করে ফেলবে সে। হাত পা তিত্তির করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাশে বদনে। দরজা ধাক্কানো থামল নেহা, গা এলিয়ে দিল দেওয়ালে। ভয়ে তার অন্তরাত্মা পেরিয়ে যাবার উপক্রম। চারদিক পিনপতন নীরবতা। থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ। নেহা, দরজা খোল। যদি আজ দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কী হবে তার জন্য শুধু দায়ী থাকবি তুই। নেহার পা আগানোর শক্তি নেই। সে জানে আজ দরজা না খুললেও বিপদ, খুললেও বিপদ। এই জন্য শনি মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার। নেহা সময় নিল 2 মিনিট। মানুষটা এখনও যায়নি তা সে নিশ্চিত। মাথার ওড়নাটা খসে পড়ছে দরজার পাশে। এক হাতে সর্বশক্তি প্রয়োগ করলো দরজাটা খুলতে, তবু আজ হাত যেন নিস্তেজ হয়ে গেছে তার। বার কয়েক ঠেলাঠেলির পর সিটখানি খুলতে সক্ষম হলো সে। এখন তার মাঝে কোনো ভয় নেই। চুপচাপ দরজা খুলল, চোখ তুলে তাকালো না একবার। দরজার ঠিক সামনে দাঁড়িয়েছে সুঠামদেহী সুদর্শন এক 26 বছর বয়সী যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং তার। চোখ দুটোর দিকে তাকানোর সাহস আজ পর্যন্ত হয়নি নেহার। ওই চোখ জোড়ায় যেন জ্বলন্ত লাভা বিরাজ করে। কখনো শান্ত দেখেনি সে, আজও জ্বলন্ত চোখে তাকিয়েছে মানুষটি। নেহা তবুও তাকালো না। ইচ্ছে করে উপেক্ষা করতে চাইল মানুষটিকে পুরোদমে, চাইল দূরে সরতে, তবুও সে মানুষটির সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল। নেহার দিকে তাকিয়েছে নিখিল। তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে। নিখিলের কোনো সাড়া না পেয়ে চোখ তুলে তাকায় নেহা। তার চোখে আটকে যায় সামনে থাকা মানুষটির উপর। এত সুন্দর কেন এই ছেলে? বেহায়া মনটা সে এই পুরুষটিকে চাইতো সবসময়, শখের পুরুষ। আজ তো এই পুরুষটি পুরোপুরি হালালভাবে তার হয়ে গেছে। নেহা নিখিলকে ঠিক কতটা ভালোবাসে সে জানে না, তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না। কারণ ছেলেটির মনে আধিপত্য যে অন্য কারো দখলে। নেহা বরাবরই বড্ড স্বার্থপর। যা তার একান্ত, তা শুধুমাত্র তার নিজের 1 বিন্দু পরিমাণ সেখানে অন্য কাউকে সে বরদাস্ত করবে না। কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে, পারেনি জোর গলায় বলতে, আপনি কেন আমাকে ভালোবাসবেন না?
কেন অন্য কাউকে ভালোবেসে আপনার মন? নেহা হৃৎপিণ্ডতা মোচড় দিয়ে উঠল, তবু সে সয়ে নিল এই নিদারুণ যন্ত্রণা। বেহায় মনকে ধমকে উঠে সে চোখ নামিয়ে নেয় খুব জোরে। হঠাৎ নেহা নিজেকে শূন্য অনুভব করে, নিজের অবস্থান বুঝে নিয়ে আঁতকে উঠল। নিখিল ভাই কি তাকে এবার ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবে, নাকি নিয়ে আছাড় মেরে ফেলবে মেঝেতে? কিছুদিন পূর্বের আছাড় মারা ঘটনা মনে করে তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে খামচে ধরল নিখিলের গলা, বিড়বিড় করে বলল, এমন ভুল আর জীবনেও করবো না নিখিল ভাই, দয়া করে আমাকে ফেলে দিবেন না প্লিজ। ওই দিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি, আজকে নিঘাত ভেঙে যাবে। এই ছোটোখাটো মানুষটার উপর একটু দয়া করুন, আপনি তো মহৎ প্রাণ মানুষ। নেহার কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছিল নিখিল। বিড়বিড় করে বলা কথাগুলো এত জোরে ছিল, বলছিল যেন পাড়াপড়শিও শুনতে পাবে। নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ। নেহা চিৎকার করে উঠল, না। নিখিল ধমকের সাথে উঠল সাথে সাথে। এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চেঁচাচ্ছিস কেন? জানিস রাত কয়টা বাজে? সবাই জেগে গেলে কী ভাববে জানিস? নেহা চোখ পিটপিট করে তাকায়, বোকার মতো প্রশ্ন করে কী ভাববে নিখিল ভাই? নিখিল বাঁকা হাসলো, তা দেখে নেহায় কিছুটা ভড়কে গেল। নিখিল নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানতে চাস তুই? পরে আবার আমাকে কিছু বলতে পারবি না বলে দিলাম। নেহা বুঝলো না, কিছুটা কৌতূহলটাও তার একটু বেশি। সে আবার বলল, বলুন, আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি। কেন, চাচাতো ভাই? নেহা জিভ কেটে এলো দাঁত দিয়ে। যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান দুটো চড় পড়তো ওর গালে। ভেবেই অদৃশ্যভাবে তার গাল হাত দুটোতে আড়াল করে ফেলল। নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিরে থেমে গেলি কেন বল? নেহা মনে মনে হলো এই মুহূর্তে ভীষণ লজ্জা পাবে, ভয়ানক লজ্জায় পিষে যাবে সে। কি করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন? একে আদৌ সম্ভব? নেহা চোখ বন্ধ করে ফেলল। লজ্জা জিনিসটা এমন কেন? এই একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন? নেহা পারলে তার লজ্জাকে চুবিয়ে মারত পানিতে। এখন কেন লজ্জা পেতে হলো তাকে? লজ্জায় লাল হয়ে উঠে তার ফুলো ফুলো গাল। নিখিল ভাই নিশ্চিত বুঝে গেছে সে লজ্জা পেয়েছে। নেহা বুঝল না এত লজ্জার কারণ। বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে? তবু কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয়, দাবিয়ে রাখা অনুরক্ত প্রকাশ পেয়ে যাবে এই কাঠখোট্টা মানুষটার নিকট? সে তো তাচ্ছিল্যবিহীন কিছু না বদলে। নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে। নেহার দৃষ্টি ফিরায় অন্যদিকে। নিখিলকে দেখে সবটা তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ মেরে গেল কেন? এই কথার ফুলঝুরি। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিখিলের। কিছুটা ধমকে উঠল সে। নেহা তৎক্ষণাৎ জবাব দিল, চাচাতো জামাই। এবার হাসলো নিখিল, ঠোঁটে দাঁত চেপে হাসলো, শব্দবিহীন এক হাসি। জামাইয়ের মানে আশা করি বুঝিস, এতটা অবস্থ তুই নোস। আচ্ছা বলতো, আমাদের বিয়ে হয়েছে কবে? আজকে। ফটাফট জবাব দিল নেহা। তার মানে হিসাব মতন আজ আমাদের বাসর রাত। নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। মস্তিষ্ক বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি। অস্বস্তিতে কুকড়ে গেল সর্বঙ্গ। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। এ কেমন অনুভূতিহীন লোকটা, এত লাগামহীন কথা বলছে, তাও তার সামনে অকল্পনীয় ব্যাপার। নেহা, শান্ত কণ্ঠে নিখিলের, তবুও কেঁপে উঠল নেহা। এখন বুঝিসনি? চিৎকার শুনলে কি ভাববে? ডিটেলসে বলবো? ক্যান আই এক্সপ্লেন ইট নিহারিকা? নেহা দুহাতে কান চেপে ধরে মৃদু চেঁচিয়ে বলে, না। নিখিলের দরজার বাইরে দাঁড়িয়ে ওই কথাগুলো বলেছিল, আর তখন পেছন থেকে মিহির বলে উঠল, কিরে নিখিল ভাই, অ্যাটলিস্ট রুমে তো যা আগে। এত অধৈর্য তুই? তখন তো বিয়েই করতে চাইলি না। একটা এখন দেখ, প্রেম একদম মাখো মাখো। নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মিহির সেদিকে না থেকে শীষ বাজিয়ে কেটে পড়ল। এদিকে লজ্জায় নুয়ে পড়ছে নেহা, মুখ লুকিয়ে নিখিলের প্রশস্ত বুকে। নিখিল তাকালো না পর্যন্ত নেহার দিকে। নেহা সামলে নিল নিজেকে। নেহাকে খাটের একপাশে নামিয়ে রাখলো নিখিল। কিছুক্ষণ চুপচাপ দেখলো বধূ বেশে বসে থাকা এলোমেলো নেহাকে। নেহা ভেবেছিল আর কিছু হয়তো বলবে না। চিন্তা করে শুয়ে পড়তে নিলে সে তখনই নিখিলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো, কাকে ভালোবাসিস তুই? কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলা? বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছিলি নেহা? নেহা চমকে উঠল। সে আর ভালোবাসা কিভাবে হতো? নিখিল ভাই তো কোনো
ছেলেকে আশেপাশেই ঘেঁচতে দেয়নি কোনোদিন। জেনে শুনে এমন আহাম্মকের মতো প্রশ্ন করার কি আছে? নেহাকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল নিখিল। প্রশ্ন করতে প্রেম করতে কলেজে যাস তুই? আশিকেও জুটিয়েছিস? তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনা করিনি। ওই ছেলেটাকে একবার পাই কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিব আমি। নিখিলের রাগে কাঁপছে অনবরত, ভয়ে চুপসে গেছে নেহা। নিখিল গিয়ে সোফায় শুয়ে পড়ল, চোখ বন্ধ। তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে। নেহা ডাকলো মৃদু সুরে, নিখিল ভাই, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? খাটে এসে শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম পালানোর চেষ্টা করবি না, ভুলে যাবি না নেহা, এখন থেকে তুই আমার স্ত্রী। তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে। আর তুই কী ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি? তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি। শুনেছিস তুই নিখিল মেহমত চৌধুরীকে শুধুই তাকে ঘৃণা করে, তাই কোনো সিম্প্যাথি ভুলেও আশা করবি না। নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কথাগুলো কেন যেন তার কলিজায় গিয়ে লেগেছে। তবুও চোখ মুছে তাচ্ছিল্যে হাসি আসলো নেহা। যতই হোক, ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা। গতকাল যে তাণ্ডব চলেছে এবারই বসার ঘরে, তা যেন সবাই দিব্যি ভুলে গেছে। নেহা সিঁড়ি দিয়ে নামছে, পরনে তার সুতি একটা গোল জামা। প্রতিদিনের মতো তার সাজসজ্জা খুবই সাধারণ। কে বলবে এই মেয়েটি সদ্য বিবাহিত এক নারী? নেহা সবার শেষে এসেছে আজ খাবার টেবিলে। সবগুলো চেয়ারে একে একে নজর বুড়লো। দুইটি চেয়ার খালি, একটা নিখিলের পাশে আর একটা সাব্বির ভাইয়ের পাশে। মুখে হাসি নিয়ে নেহার দিকে তাকিয়ে আছে বৃষ্টি। ওর পাশের চেয়ারটা দখল করছে তার বজ্জাত চাচাতো ভাই রূপ। নেহা এগিয়ে গিয়ে রূপকে খোঁচা মারল, ইশারা করলো নিখিল ভাইয়ের পাশের চেয়ারে বসার জন্য। রূপে একই ইশারা করলো, তুমি যাও, আমি উঠতে পারবো না। বৃষ্টি রূপকে চোখ রাঙিয়ে বলল, যা বলছি। রূপ দুজনকে মুখ ভেঙচে কেটে উঠে দাঁড়ালো, গিয়ে বসলো নিখিলের পাশে। রূপকে পাশে বসতে দেখে নিখিলের কপালে একটা ভাঁজ পড়ল, আর চোখে একবার দেখলো নেহার অবস্থান। বৃষ্টি তো নেহাকে ফিসফিস করে জিজ্ঞাসা করছে, এই বল না, বাসর রাত কেমন কাটলো? আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড। নেহা মুখ ছোট করে বলল, তোর ভাই আমাকে মেঝেতে ঘুমাতে দিয়েছে, শরীর ব্যথায় টনটন করছে, আর তুই পড়ে আছিস বাসর রাত নিয়ে। বৃষ্টি যেন আকাশ থেকে পড়লো। তার ভাই যতই কঠোর হোক না কেন, তাই বলে নেহাকে মেঝেতে ঘুমাতে দিবে? এটা আবার কেমন কথা? নিজের ভাইয়ের প্রতি সত্যি বিরক্ত সে। বৃষ্টি আরও কিছু বলতে যাবে, তখনই তাদের দুজনকে ধমক দিল হামিদা বেগম। সারাদিন একই বাড়িতে থাকিস, একই সাথে কলেজে যাস, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফুসুর ফুসুর করিস, তাও তোদের কথা শেষ হয় না? খাবার টেবিলে খেতে এসেও নিস্তার নেই, আবার কথা বলতে দেখেছি তো দুটোরে কান মলা দিব। স্ত্রীকে তীব্র প্রতিবাদ জানালো শাহ আলম চৌধুরী। হামিদা, বাচ্চা মানুষ, এখন কথা বলবে না তো কবে বলবে? শুধু শুধু বকো না তো। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমার চোখে পড়ে যায়। আর এদের জানি মাথার উপর পরীক্ষা, সে কথা তো বেমালুম ভুলে বসে আছো। দেখবে এসএসসিতে বড় বড় 4টা ডিম নিয়ে আসবে দুটো মিলে। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, মা, তুমি সব কথার মধ্যে আমার পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো? ভালো লাগে না। সাব্বির দাঁত কেলে হেসে বলল, বড় মা, তুমি বরং বৃষ্টিকে বিয়ে দিয়ে দাও। নেহাত তো হয়ে গেল, এদের দ্বারা পড়াশোনা হবে না। বৃষ্টি নাক ফুলে বলে, সি সাব্বির ভাইয়া, তুমি তো দেখছি জেরিন আপুর সাথে মির্জাফরগিরি করছো। জেরিন এতক্ষণে চুপচাপ সব শুনছিল, নিজের নাম শুনতে নড়ে চড়ে বসলো। এই কি বলোস? বৃষ্টি সাব্বির আবার কি করলো? তুমি বোঝো নাই এখন? আপু ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে যাচ্ছে। বলো কত বড় অন্যায় হলো এটা? এদের তর্ক বিতর্ক যেন থামার নয়। আজ টেবিলে তাদের দাদি আর ছোটো চাচু উপস্থিত না থাকায় যেন সবার খই ফুটছে। তাহমিদা বেগম এসে বলল, তোরা যে খাবার টেবিলে চিল্লাফেল্লা করছিস, এখনই দেখলাম ওদিকে একজন আসছে। সবাই একসাথে বলে উঠল, কে আসছে ছোটো মা? কে আবার? তোদের দাদি। সবগুলোর হাওয়া যেন একসাথে বেরিয়ে গেছে। বৃষ্টি আর নেহাকে নাকে মুখে খাচ্ছে, এমন ভাব সাব্বির তো বলেই ফেলেছে, আমার ভার্সিটি যেটা লেট হয়ে যাচ্ছে, আজকে মনে হয় ক্লাস 9টা শুরু হয়ে যাবে। জেরিন বলল, তো দাঁড়া ভাই, আমাকে অন্তত সাথে নে। তোর থেকে 1 বছরের বড় বোনের জন্য হলো একটু হলো দয়া কর। বাঘের মুখে ফেলে এভাবে চলে যাস না রে ভাই। জেরিনকে দেখে তার দাদি আগেই বলে, মাইয়ার বয়স বাড়তেছে, বিয়ে করতে চায় না। আমার তো এই বয়সে 3 পোলা হয়েছিল। জেরিনের কানে ঝংকার ধরিয়ে ফেলছে তার দাদি বিয়ে কর বিয়ে কর বলে। বেচারি এখন দাদিকে দেখলেই অন্যদিকে দৌড় দেয়। রোব হচ্ছে সবচেয়ে ছোট বাড়ির। দাদি ওকে সবচেয়ে শান্ত
সে তাই ওটাকে আবার এই বুড়ি কিছু বলে না। আরেকটা দামড়া পোলা ওটারও বাচ্চাদের মতো ট্রিট করে। কথায় কথায় আমার নিখিল দাদু ভাই কথাটা মনে ভেবে হাজারটা গালি দিয়েছে নেহা। খাবার টেবিলে বসে নেহাকে দেখলে মুখ বাঁকালো সে তারা বেগম। নেহার মায়ের দিকে তাকিয়ে বলে, তাহমিদা, তোমার মাইয়ারে কালকে বিয়ে হইল, কি পোশাক পরে বসে আছে? শাড়ি চুড়ি কিনার টাকার কি অভাব পড়ছে তোমাগো? বিবাহিত মেয়ের হাতে চুড়ি নাই কেন? এতে আমার নাতিটার অমঙ্গল হইব, বোঝো না তোমরা? তার গমগমে কণ্ঠটা যেন সবাইকে মনে করিয়ে দিল পূর্বের দিনের কথা। তাহমিদা তাকালো হামিদা বেগমের দিকে। দুই চায়ের মাঝে মাঝে চোখে চোখে কি যেন কথা হলো। শাশুড়ির গলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছেন সাহারা বেগম। রোব ক্লাস 10-এ পড়লেও ছেলেটা অত শত এখনও বুঝে না। প্যাচ কম মনে। বড়দের কথার মাঝে বসে থাকবে বিষয়টা বুঝতে পেরে সাহারা ছেলেকে ইশারা করলে উঠে যাওয়ার জন্য। সবাই জানে সেতারা বেগম এসব কুসংস্কারে কতটা বিশ্বাস করেন। এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি। তারপর মনটা নরম রূপটা সবার থেকে আড়ালে রাখেন। মানুষটা স্বামীর মৃত্যুর পর একা হাতে এত বড় সংসার আগলে রেখেছেন। সময়ের পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে। নেহার কোনো স্বভাবই সে তারা বেগমের পছন্দ না। ওইদিকে নিখিল আবার তার চোখের মণি বিয়েতেও তার ঘোর আপত্তি ছিল। ছোট ছেলের মেয়েকে তিনি শত্রু মনে করেন না, কিন্তু নিখিলের মতো একজন শান্ত ভদ্র ছেলের জন্য নেহার মতো উড়নচণ্ডীর মেয়েকে নাতবউ হিসেবে মানতে তিনি নারাজ। তার মতে মেয়ে মানুষে এত রাগ যে থাকতে নেই। এসব মেয়েরা সংসারী হয় না। কিন্তু নাতির কথা ফেলতে পারেনি। কেন যে নাতি এই ঘাততারা জেদি মেয়েটাকে বিয়ে করলো কে জানে। শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্য এটা করতে বাধ্য হয়েছে সে। সেতারা বেগম তেতোমুখে আবার বললেন, নাকে তো ফুলও পড়িস নেই, বিবাহিত মেয়েদের পড়তে হয় এসব, আজই যাবি নাক ফোড়াতে? নেহা চেঁচিয়ে বলে ওঠে, না, নাকফুল পরবো না আমি, আমার মোটেও পছন্দ না এটা। তোমার নাতির ভালো মন্দ এত দেখতে পারবো না আমি। নেহা কথাটা বলার পরে পরে খাবার টেবিলে সব কিছু কাঁপিয়ে নেহার নাম নিয়ে ধমকে উঠল নিখিল। নেহাও কিছুটা কেঁপে উঠছে এতে। নেহা একদম শান্তশিষ্ট মেয়ে না। বাড়ির সবাই জানে কতটা জেদি নেহা। রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ নেহাকে। সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায়, তাই ওর সামনে শান্ত থাকে। সেতারা বেগমের সাথে নেহার বনে না, তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে। তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে। হামিদা বেগম পরিস্থিতি সামনে বলে, আম্মা, আপনি এসব নিয়ে কেন হতে ভাবছেন? মাত্রই তো বিয়ে হলো। নেহা ছোট মানুষ, বড় হোক, তখন সংসার বুঝবে, স্বামী বুঝবে, তখন গিয়ে না হয় নাক ফুলটা পরিয়ে দেবে। হঠাৎ করে বিয়েতে কেউ তো মানসিকভাবে প্রস্তুত নয়, তাই না? আপনি তো বড়, একটু বুঝুন। ঠিক আছে, তবে হাতে চুড়ি তো পরতে হবে। এখানে না শুনবো না আমি। নেয়া খামচে ধরলো। জামার দুপাশে রাগ লাগছে তার ভীষণ এখন। যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না, তার নামে চুরি পরে বসে থাকবে কোন রঙে? এত নাটক নেহা করতে পারবে না। নেহা চোখ বন্ধ করে রেখেছে, দাঁতে দাঁত পিষে চেপে ধরেছে। বেয়াদবি করতে চায় না কিছুতে। সেতারা বেগম সাহারা বেগমকে হুকুম দিয়ে বললেন, যাও, আমার ঘর থেকে খাটের উপরে রাখা বাক্সটা নিয়ে আসো। সাহারা যেন মুহূর্তেই উড়ে গেলেন সেখানে। বাড়ি এখন নেহার বাবা আর সাব্বির, রফের বাবা নেই। তারা দুজনে ব্যবসার কাজে বেরিয়ে গেছেন ভোরে। মায়ের সাথে কোনো দিনেই পেরে ওঠেন না শাহ আলম চৌধুরী, না পারেন ছেলের সাথে। তিনি নরম ধাঁচের মানুষ। বাড়ির প্রতিটা ছেলে মেয়ের সাথে তার সম্পর্ক বন্ধুর মতো। নেহার জন্য খারাপ লাগা কাজ করছে মনের এক কোণে। মেয়েটি তার ছোট ভাইয়ের একমাত্র সন্তান। তার নিজের ছেলে যে খারাপ তেমনটা পাত্র হিসেবে সবাই পছন্দ করবে তাকে, তার ছোট ভাইও মেয়ে দিতে দুবার ভাবেনি। কিন্তু ছেলেটা তো তার রক্তটা, এই বাচ্চা মেয়েটাকে ধমক ছাড়া তো কিছুই দেয় না বলে মনে হয় না। প্রথম দিনে ছেলের পাগলামি দেখে ভেবেছিল নেহাকে হয়তো ভালোবাসে। একবার তো বলেছিল নেহার 18 বছর হলে নেহাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু বিয়েটা যে সে নিজে করবে এমনটা একবারও বলেনি। বিয়েটাও এমন করছে একদম থ্রেট দিয়ে। নেহার 18 বছর হয়েছে 2 দিন হলো। বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চায়, তাও সময় দিয়েছে মাত্র 1 দিন। এখন যাতে শাহ আলম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে না রাখে অন্য উপায় জানা আছে নিখিলের। শাহ আলমের সাহেবের চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন। যদি তার ভাই মেয়ে দিতে না করে দেয় তখন কি? কিন্তু না, সব কিছু ঠিক হলো। নেহার মা তো নিখিলকে মেয়ের জামাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা হয়ে বসে আছেন।
মাত্রই তো 2 মাস পরে নেহার পরীক্ষা, এর মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে? নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে তা তিনি বুঝতে পেরেছেন। তবুও নিরুপায় ছিলেন, কাল কিছুই করতে পারেনি, না পারছেন এখন। কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় মনে হচ্ছে, যা করেছে তার ছেলে আর মা মিলে। সেতারা বেগম নেহার হাত ধরে টেনে 2টা স্বর্ণের চুড়ি হাতে পরিয়ে দিলেন। নেহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই পড়বে না। এটা নিখিলের হাত মুষ্টি হলো। নেহার দিক প্রতি মনের কোণে জমে থাকা রাগটা আরও কিছু বাড়ল। কঠিন পুরুষালী কণ্ঠে নিখিল বলল, কলেজ যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের? এখানে সেজে বসে আছিস কেন? কলেজে আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ, ভুলে গেছিস? গিয়ে প্রথমে এই কাজটা শেষ করবি। কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল। পরেই জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে। কলেজের ড্রেস পরে রেডি হয়ে নিরস মুখে বসে আছে নেহা। তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুড়িগুলো। চোখ ফেটে কান্না আসতে চাইছে তার। নিখিল নামক মানুষটার নামে সব কিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারো হক মেরে দিচ্ছে। নিখিল তো নিজের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে, তাকে তো করে না। মানুষটার কি তার প্রতি একটু করুণা হয় না? কাল রাতে কীভাবে পারলো বলতে, তুই মেঝেতে ঘুমা, তাহলে আমি খাটে ঘুমাবো? নেহা কি এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না, আপন করে যায় না? নেহা চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেললো নীরবে। নিজের রুমে বসে অপেক্ষা করছে বৃষ্টির। কলেজ বেশি দূরে নয়, হেঁটে গেলে সময় লাগবে 8 থেকে 10 মিনিট, তাই অতটা তাড়া নেই। নেহা খেয়াল করেনি কখন রুমে নিখিল এসেছে। নিখিল এসে দাঁড়িয়েছে নেহার ঠিক মুখোমুখি। আচমকা নিজেকে সামনে নিখিলকে দেখে পিছনের দিকে হেলে গেল নেহা। অবিশ্বাস্য চাহনি তার। নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা। নেহার হৃৎপিণ্ড যেন হাতুড়ি পেটাচ্ছে। নিখিলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কাঁপা কণ্ঠে একবার বলল, কি করছেন নিখিল ভাই? নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরল বিছানায়। নেহা আবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলছে। কিছু সময়ের মধ্যে নিজের কানের কাছে নিখিলের রাগ ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল। আমার নামে চুরি হাতে দিতে এত অনীহা তোর? প্রেমিকের নামে চুরি পরতে পারিসনি বলে চোখে জল ফেলছিস? তোর সব কিছুতে আধিপত্য শুধু আমার হবে। তোর জীবনের সব কিছু তুই নিজে লিখে দিবি আমার নামে। না দিলেও জোর করে হলেও নিব আমি। তোর জীবনে সবগুলো বসন্তের ফুল ফোটাবো আমার নামে, হোক সে ফুল বিষাদে ভরা। নেহার মন চাইল, খুব করে জানতে চাইল, কেন জোর খাটাচ্ছেন আপনি? কিসের অধিকার? কেনই বা আপনি আমার বিষয়গুলো নিয়ে ভাবছেন? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। যদি আমার মনে কেউ থেকেও থাকে, তাতে আপনারা তো পুড়ছে কেন নিখিল ভাই? প্রশ্নগুলো করার সাহস সুযোগ কিছুতেই পায়নি নেহা। তার আগে নিখিল ওকে ওভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে। ফর্সা হাত দুটোতে নিখিলের আঙ্গুলের ছাপ বসে গেছে। ব্যথা ভুলে সেখানে হাত রাখল নেহা। মিহি সুরে বলল, ভালোবেসে হোক না হোক আপনি আমায় ছুঁয়ে দিয়েছেন তো নিখিল ভাই। আপনার ভালোবাসার স্পর্শ কোনোদিন পাবো কি না জানি না, তবে আপনার ছোঁয়া পেতে আমি এরকম হাজার ব্যথা মুখ বুজে সয়ে নিতে রাজি। আপনি জানুন বা না জানুন, আমি জানি আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার চাইতে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না আপনাকে, কখনো পারবে না। ফুপিয়ে কেঁদে ওঠে নেহা। কেন সহ্য করতে পারছেন না সে নিখিলের এত উপেক্ষা? ভালোবাসার মানুষের উপেক্ষা কি দেয়? মরণ যন্ত্রণা। বৃষ্টি রুমে ঢুকে প্রথমে শক্ত করে জড়িয়ে ধরে নেহাকে। নেহা শুরু থেকে শেষ সব কিছু জানে বৃষ্টি। দুজনে বয়সের পার্থক্য শুধু 1 মাসের। বৃষ্টি 1 মাসের ছোট নেহা। একই ক্লাসে পড়ে দুজনেই। ছোট থেকে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভিতরে ভিতরে গ্রাস করছে তাকে। জমছে মনের ভিতর নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান। কলেজে প্রবেশ করতে নেহার মন মেজাজটা ফুরফুরে হয়ে গেল। মেয়েটা সহজে সব কিছু ভুলে যায়। এই হাসি তো এই কান্না। কলেজ গেট পেরিয়ে শহীদ মিনার, তার উপরে বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে আছে চারপাশে। নেহা এক দৌড়ে সেদিকে। এখন তেমন ক্লাস হয় না। টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না। বৃষ্টি অফিস কক্ষে দিক ছুটল। সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে দ্রুত। সকালে একটু ভিড় কমতে থাকে, না হয়তো পা ফেলার জায়গাই পাওয়া যায় না। নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কী যেন দেখছে, তার মুখ ভঙ্গিমার পরিবর্তন। বৃষ্টি এসে পাশে বসতেই একটা ঠেলা মারল রসিকতা করে বলল, ও ভাবি, কি এমন দেখো গো মোবাইলে, আমার ভাইয়ের ছবি নাকি? নিহার এর মাঝে রেগে গেল।
ফোনটা বৃষ্টির হাতের উপর ছুড়ে দিয়ে বলল, দেখ দেখ তোর ভাই এই মেয়ের সাথে। আজকে তো এই মেয়েকে আমি সোজা উপরে পাঠিয়ে দেব। বৃষ্টি চমকে উঠল। নেহা প্রায় অনেক দিন পর রেগেছে। এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলে গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে। কতবার তো বাড়িতে বিচারও গিয়েছে। বৃষ্টি সবসময় স্কুল কলেজের ঝামেলা বলে কাটিয়েছে। না হয় নিখিল ভাই নেহাকে সোজা উপরে পাঠিয়ে দিত। বৃষ্টি নেহাকে থামার মিনতি সুরে বলল, এরকম করিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা ভাইয়ের পিয়ে, ওটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই হয়তো একসাথে ছবি তুলছে। নেহা কথা শোনার পাত্রী নয়। সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ের হাত থেকে বাঁচাতে পারবে না নেহাকে। নেহা বৃষ্টিকে টেনে রিকশায় উঠালো। বৃষ্টি বোঝাতে গিয়েও হার মেনেছে। নেহা রহস্যময়ভাবে হাসলো। বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, চিন্তা করিস না, শুধু একটু উত্তম মাধ্যম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো। আর মিহির ভাইয়ের সাথে ও বোঝাপড়া আছে। আমার নিখিল ভাইয়ের জন্য মেয়ে পিয়ে রাখলো কেন উনি? মিহিরকে টানছিস কেন এখানে? একদম প্রেমিকের জন্য দরদ দেখাবি না আমার সামনে। যাচ্ছি কোথায় আমরা? পিয়ে ওরফে লিমাকে কি ডোনাপ করতে? কি নামে এসে পড়ছি। বৃষ্টি আশেপাশে তাকালো। খুব সতর্কভাবে। নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে পড়ে থাকবে। আর দাদি তো নেহাকে সাহায্য করার দণ্ডে তাকে বিয়ে দিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে। ফর্মাল ড্রেসে একটি মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে। নেহা মুচকি এসে মেয়েটার সামনে গিয়ে বলল, আপু আপনি দেখতে ভীষণ সুন্দর, এই ফুলটা আপনার জন্য। মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুকলো। বৃষ্টি তার দিকে তাকিয়েছে। ফুলটা নাকের কাছে নিস না বোন। কিন্তু না, বৃষ্টির মনস্কামনা পূর্ণ হলো না। চিকন গরনের পাতলা মেয়েটা ঢলে পড়ল নেহার উপর। দুপুর গড়াতে নাতিকে কল করলো সে তারা। এটা তার রোজকার নিয়ম। নিখিল দুপুরে অফিসে খেয়েছে কিনা তা জানতে একদম ভুল হয় না তার। নিখিলের সাথে কথা বলার মাঝে তিনি ড্রয়িং রুমে চেঁচামেচি শব্দ শুনলেন। তহমিদা নেহার উপর খুব চড়ছেন। সে তার কানে মোবাইল নিয়ে এগিয়ে গেল। ঘটনা দেখতে নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার। সেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আঁতকে উঠলেন। সাদা কলেজের ড্রেসে রক্তের ছড়াছড়ি, হাতে সাদা রঙের একটা কাপড় পেঁচানো, যার থেকে এখনও টুপটাপ লাল রঙের তরল পড়ছে। নেহার চোখে মুখে ক্রোধ। তার কানে তহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না। শব্দ করে না। পা ফেলে উঠে গেল নিজের ঘরে। পেছনে বেরিয়ে আসলো বৃষ্টি। তার জামায় অল্প লাল রং দেখা যাচ্ছে। সেতারা বেগম কাহিনী না বুঝে নিখিলকে বলল, আর বলিস না নিখিল, নিহা তো দিন দিন মারামারিতে ওস্তাদ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হচ্ছে খুন খারাপি করে এসেছে। রক্ত দিয়ে গোসল সেরে বাড়ি ফিরছে, হাত থেকে এখনও রক্ত পড়ছে। সেতারা বেগম কথা সম্পূর্ণ করার পূর্বে কল কেটে গেল। নিখিলের হাত থেকে মোবাইল পড়ে সহসা বন্ধ হয়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়ল চেয়ারে। মিহির রুমে ঢুকলো তখনই। নিখিল রাগে হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসছে। নিখিল গাড়ির চাবি হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখলো, একটা গ্লাস ফেলে দিল। চেঁচিয়ে বলে উঠল, আমি আজকে তোকে মেরেই ফেলবো নিহা। এত রাগ কেন তোর নিহারিকা? একটু শান্তি কি দিবি না আমায়? গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করছে নিখিল। দিক বিদিক ভুলে গেছে, উন্মাদ প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করেছে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে পৌঁছাতে হবে। হৃৎপিণ্ডের নিপীড়ন বন্ধ করতে হলো তাকে যেতে হলো। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসলো। ব্রেক কষল নিখিল। ফলস্বরূপ তার মাথায় গিয়ে লাগে স্টিয়ারিং। কপালটা গড়িয়ে লাল তরল, তবুও থামবে না সে। যে কোনো মূল্যে তাকে প্রথমে নেহার কাছে যেতে হবে। বাড়ি পৌঁছাতে নিখিলের সময় লেগেছে 28 মিনিট। 1 ঘন্টার পথ সে পাড়ি দিয়েছে 8 ঘন্টারও কম সময়ে। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবককে আজ ভীষণ অন্যরকম লাগছে। ইন করা শার্টের এক পাশ খুলে পড়ছে। শার্টের হাতে উঁচু নিচু ভঙ্গিমায় গোঠানো। চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ছে কপালে। ঘামের সাথে সেটে আছে অবলীলার। সরানোর কোনো তাড়া নেই আজ। শুধু মুখশ্রীতে ফুটে উঠছে তীব্র উৎকণ্ঠতা, চিন্তার ছাপ, রাগের আভাস ছড়িয়ে চোখে টকটকে লাল আখিদ্বয়ে শুধু রাগ নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়। কিছু মুহূর্তের ব্যবধানে সবসময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে উঠে সে ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ভেরানো, এসির বাতাসে অত্যাধিক ঠান্ডা হয়ে
উঠেছে বদ্ধ রুমটি। টলমলে পায়ে ভিতরে ঢুকে নিখিল। নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে কেন তার? বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর ব্যক্তিত্বের মানুষদের এত দুর্বল হতে নেই। তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কমজোর অনুভব করে? নেহার পরনে এখনও কলেজের ইউনিফর্ম, রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করছে। নিখিলের দৃষ্টি আটকে খাটের পাশে ঝুলে থাকা রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটা দূর থেকে ততটা স্পষ্ট নয়। মেঝেতে রক্ত দেখে আঁতকে উঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে নেহার ঘুমন্ত ফ্যাকাশে মুখের দিকে। আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবার ন্যায় ফুলে ফেপে ওঠা গাল। কাপা হাতে স্পর্শ করে নেহাকে কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটেফোঁটা এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তা শুষে নিয়েছে পুরো একদমে। নিখিল নিজ মনে বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সবসময় আমার প্রতি রাগ দেখে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানের হিসাবে এত কাঁচা কেন তুই? আমার কলিজায় ছুরি চালাতে একটু হাত কাঁপে না তোর? এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না কেন বুঝিস না তুই? আমার এত শত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ তো তোর প্রতি। কবে এসে শুনবি সব কিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নিহারিকা? আমার হৃদয়ে প্রণয়ের সুর তুলে তুই কেন কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামলো, পরপর ঠোঁট এলিয়ে হাসলো, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখের হোক আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তুই যে শুধু আমার। এই নিখিলের অবুঝ পাখি। দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছে জেরিন আর সাব্বির। দুজনের মুখ হা হয়ে গেছে পুরোপুরি। কথা বলতে ভুলে গেছে মনে মনে। দুজনের চোখের পাতা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা দেখছি শুনছি তা কি তুইও দেখছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, এত জোরে বলিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তার প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে দেখছি তো দুজনকে ধরে বনবাসে পাঠিয়ে দিবে। আরে ভাই, আমার কি আর ইচ্ছে করে দেখছি নাকি? আমরা তো ভার্সিটি থেকে এসে ভালো মানুষের মতো রুমে যাচ্ছিলাম। ওরা দরজা খুলে প্রেম করতে বসলে আমার কি দোষ? পেছন থেকে বর্ষা বলে উঠল, কার প্রেম করার কথা বলছে আপু? জেরিন মুখ চেপে ধরে সাব্বির। এই মহিলা বয়সে বড় কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলল, কার আবার? আমার 23 নাম্বার প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জোরে জোরে দুইবার মাথা ঝাঁকায়। তোমার বয়স জানি কত সাব্বির ভাইয়া? সাব্বির উত্তর দেওয়ার আগে নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল ভেতর থেকে, এই দরজার দাঁড়িয়ে কে কথা বলছিস? ভেতরে আয়। তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়ে গেল। নেতিয়ে পড়া বেলুনের মতো মুখ চাওয়াচাওয়ি করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলা মেরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকিয়ে বোঝা মায়ের কাছে, তোমার নামে যদি উল্টোপাল্টা কিছু না বলছি তো আমার নাম বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসিয়ে কেটে পড়ে। তুই দরজায় কী করছিলি বৃষ্টি? না মানে ভাইয়া, নেহাকে দেখতে এসলাম। ওর হাতটা কাঁদত কীভাবে? শান্ত কিন্তু অত্যাধিক কঠিন কণ্ঠস্বর নিখিলের। বৃষ্টি পরপর দুইবার ঢোক গিল। অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে বানিয়ে বানিয়ে একটা গল্প বানিয়ে নেয় মনে মনে। বৃষ্টি ম্যাচিওর মেয়ে। এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে, সে তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি। যেভাবে হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনায় ভরপুর বন্ধু যার কপালে আছে, তার জীবনে অর্ধেক পাপ শুধু হবে মিথ্যে বলার কারণে। মনে মনে একবার আল্লাহকে মাফ করো ও বলেই নিয়েছে। নিখিল আবারও জিজ্ঞেস করে, লিমার সাথে কি করছিস তোরা? মেয়েটা অবচেতন হলো কী করে? আর চাকরি থেকে রিজাইন কেন দিল? বৃষ্টি অবাক হয়। এবার ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি। তার আগে নিখিল চলে এসেছিল, তাহলে চাকরি ছাড়লো কেন? চাকরি কেন ছেড়েছে তা তো জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামের আপুটা বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া, সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহা তো চেনই, রেগে গিয়েছিল। তাই লিমা আপুর কাছে বিচার দিবে বলে আমরা তাদের বাসার সামনে যাই। আমরা যাওয়ার পরে আপুটা হঠাৎ অজ্ঞান হারায়। নেহা তাকে ধরে থাকার মাঝে তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছিল। বৃষ্টির শুকনো ঢোক গেল। মনে মনে বলল, আল্লাহ, এবারের মতো বিশ্বাস করো, এই শেষবার মাবুদ। পরে কি যেন বলেছিল কেন? নিখিলের ধমক শুনে বৃষ্টি দ্রুত বলল, তারপর তো তুমি না বুঝে নেহাকে বকা দিছিলে। নেহা
উল্টোপাল্টা বলেছিল সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে। পরে তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি অন্য একটা মেয়েকে আগলে নিয়েছো ভাইয়া, যা নেহার সহ্য হয়নি। মিনমিন করে কথাটা বলল বৃষ্টি। নিখিলের ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে গেল। কলেজ ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আবার বেড়েছে। জেদের বসে রাগে নিজের হাতে কাচের টুকরো চেপে ধরছিল। ডাক্তারকে ফোন করতে বল মাকে, নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে। যদি কেউ করতে চায় সে আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টি করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে যা করতে বলছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরে কাজ করে শুয়ে পড়েছিলেন। এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে আর কিছু জিজ্ঞাসা করলেন না এখন। কিছুক্ষণের মধ্যে তহমিদা আসলো রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেনি। তিনি কেঁদে কেঁদে বললেন, আপা আমার মেয়েটা কি হয়েছে, কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে তুলে মুখ হাত বুলিয়ে দিয়ে বললেন, কোথায় কষ্ট হচ্ছে মা, মাকে বল। তহমিদা বেগমের কান্না শুনে সাহারা আসলেন। জেরিন সাব্বির রোগ ছুটে এসছেন। ইতিমধ্যে ডাক্তার আসলেন রুমে। পিট করে চোখ খুললেন নেহা। নিজের খাট ঘিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমাচ্ছিল। সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিস হলো ডক্টর, ওষুধ আর হসপিটাল। নেহা সব কিছু বলে চিৎকার করে উঠলো, ডাক্তার কেন এসেছে? কেন এসেছে এখানে? ওনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। হাত কেটে এসে নাটক করছিস কেন? চুপচাপ হাত ব্যান্ডেজ কর, দে বলছি। নেহা চুপসে যায় মুহূর্তে। মিনমিন করে বলে, প্লিজ ওনাকে যেতে বলুন। আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্য ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলল, নেহা মামনি কী হয়েছে এমনটা? হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা আবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা, মানুষের সামনে তো ভুলেও কাঁদে না। হাত পা ছোড়াছুড়ি কাঁদা শুরু করে দিয়েছে এখন। তাহমিদা মেয়েকে বোঝাচ্ছে কিন্তু কাজে হচ্ছে না। নিখিল সবার দিকে তাকে বলে, সবাই রুম থেকে বেরোও, শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে। যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের আঁচল টেনে বলে, মা আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি। আমাকে মারবে, থাপ্পড় দেবে, প্লিজ যাবে না। নিখিল নেহার হাত টেনে ধরে বলে, ছোটো মা তুমি যাও বলছি, ওর হাতে ইনফেকশন হয়ে যাবে। কতক্ষণ ধরে এভাবে বসে আছে খেয়াল আছে কারো? সবাই বেরিয়ে যেতে ডাক্তার নেহার হাত পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে যাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার এক হাত চেপে ধরে আর এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে। সেলাই করতে হয় সজ্ঞানে, এখন চাইলে কিছু করার নেই কারো। নেহা ব্যথা সইতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্টসহ খামচে ধরছে, নখ বসিয়ে দিচ্ছে। তবু নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই। সে নেহাকে আগলে ধরে রেখেছে। নেহার ছোট্ট খাটো দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের একপাশে মাথা এলিয়ে বসে আছে নেহা। দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ের মন মাতানো মিষ্টি সুবাসটি কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবাধ্য মনটা। ঠোঁটে দাঁত চেপে ধরছে নেহা। কেন বেহায়াপনা করতে চায় না, কোনো মতেই চায় না। নেহা দূরে যেতে চাইল। নিখিলকে মনে মনে কাঁচা গিলে ফেলতে মন চাচ্ছে রাগে। ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে করে না কি তার? ওনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষের কি থাকবে না? নেহা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন নিখিল ভাই। নিখিল প্রতি উত্তর করল না। ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, মরে গেলেও ছাড়বো না। নেহা পড়ে রইল আগের মতো উষ্ণতা। এবার নেহার ঘুম পাচ্ছে কিন্তু পারছে না। কিছু সময় পর শুয়ের খোঁচায় শব্দ করে উঠল। ডাক্তার চলে গেছে। নেহা আগের মতোই বসে আছে। নিখিল শান্ত কণ্ঠে বলল, কিরে এভাবে থাকার পরিকল্পনা করছিস নাকি? উঠবি না? নেহার কানে কথাগুলো পৌঁছতে লজ্জা পেয়ে গেল। সরে বসার জন্য তাড়াহুড়ো করলো কিছুটা। তখনই আবার নিখিলের কণ্ঠ শোনা গেল, তুই যদি সারা জীবন এভাবে থাকতে পারিস আমি কিছু মনে করব না। নেহাকে যেন চিন্তা করার বিন্দুমাত্র সময় দিল না নিখিল। ছোটো মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নি। না, আমার এখন ঘুম পাচ্ছে। মুখে খই ফুটছে দেখছি। যা কাজ করছিস আজকে শাস্তিস্বরূপ 5টা চড় মারলেও তো কম হতো। নেহা হাত দিয়ে গালে আগেভাগে দিয়ে দিয়েছে দেখে নিখিলের
ঠোঁট কামড়ে হাসলো, মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কেন জানি। নেহা দেখলো মুগ্ধ চোখে। এই হাসি দিয়ে আমাকে পাগল করছেন আপনি নিখিল ভাই। আপনি খুব খারাপ একজন পুরুষ। কি দেখছিস, এমন করে ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না তাই তো? নেহা হাসিচোখ মাথা নাড়ল। ছোট মায়ের কাছে যেহেতু যাবি না, তো চল, আমি কাজটা করে দিছি। নেহা প্রথমে কথাটা বুঝিনি, সেকেন্ডে ওর কান গরম হয়ে গেল। নিখিল ভাই নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, কী সব বলছে। নেহা চোখ বড় বড় করে তাকালো, মুখ ঘুরে বলল, মাকে ডেকে দিন। নিখিল বিরক্ত নিয়ে বলল, কোনো কাজ তো সোজা কথায় করস না, ঘাটতারা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করে দিল। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা জোর করে খাওয়ালেন। ওষুধ খাওয়াতে রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে। নিখিল শাওয়ার নিয়ে বেরোচ্ছে। পিঠ জ্বলছে। নেহা যা জোরে খামচে দিয়েছে, পুরো রক্তাক্ত অবস্থা করে ছেড়েছে। নিজের কপালে একটা ব্যান্ডেজ করে দিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করেছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখে রিয়্যাক্ট করছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো। মিহিরের নাম্বার দেখে রিসিভ করে কানে ধরল। নিখিল মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ। তা মহাগুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে বউকে দেখে শান্তি মিলছে কি আপনার? সব কিছু জেনে শুনে কেন জ্বালাতাই ফোন করছিস? আমাকে অফিসে কামলা হিসেবে রেখে তুই বাড়ি গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে? প্রজেক্টটা কি পেয়েছি আমরা? আঙ্কেল সামলে নিয়েছে। আর তোর জন্য নতুন পিএ রাখতে চাই। লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিছে। এখন তো তুই কোনো কথাই শুনতে চাইলি না। ও নিখিল মিহিরদের বাড়ির আশেপাশে ছোটবেলার বন্ধু। তার পারিবারিকভাবে দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলে তার সম্ভব হয়ে ওঠে না নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া একদণ্ড চলতে পারে না। অগত্যা চাকরিটা নিখিলের সাথে করতে হচ্ছে তাকে। রাতে বাড়ি ফিরছেন নেহার বাবা ও তার মেজো চাচু। দুজনে এসে দেখে গেছেন নেহাকে। মাহফুজ চৌধুরী নিজের কোনো মেয়ে নেই, তার দুই ছেলে। বড় ভাইয়ের দুই মেয়ে, আর নেহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছেন নেহা ঘুমিয়ে থাকার মধ্যে একবার। যতই রাগ দেখান তিনি, নাতনি তো হয়, তার মায়া তো সবার জন্য সমান। সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখনও তাকে দেখতো, অভিমান নিয়ে বলতো, কিরে বুড়ি, উপরে চলে গেছি কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতো বলে হিংসে হয় তোমার? কী আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দরী, এতে আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনও বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবে তার চোখের কোনো অশ্রুরায় ভিড় জমল। মনে মনে বলে, জলদি সুস্থ হয়ে যা, আমার এই বাড়িটার প্রাণ তুই। তুই তারা হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়ি বলে মনে হয় না। হামিদা শাশুড়িকে দেখে নীরবে হাসলেন। পরিবারের মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধনের। একজনের কিছু একটা হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বেগম মন চায় তার এই সুখের সংসারে যেন কারোর নজর না লাগে। জীবনের বাকিটা সময় যেন এভাবে হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে। তাদের বন্ধন অটুট যেন থাকে সারা জীবন। সকাল 7টায় ঘুম ভাঙল নেহার। হাত ব্যথায় নড়াতে পারছে না। ঘরে কাউকে খুঁজে পেল না। ভেবেছিল নিখিল হয়তো তার সাথে থাকবে। সকালে চোখ খুলে মানুষটিকে এক নজর দেখতে পাবে। কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? নিজের প্রতি বিরক্ত হচ্ছে এখন। কাটলো ভালো কথা, তাই বলে ডান হাত কেন, বাম হাতটা ভর দিয়ে উঠল কেন? কোনো রকম মুখ ধুয়ে বের হয়ে ওড়না জড়িয়ে এক হাতে চুলগুলো বাঁধতে পারেনি। তার লম্বা চুলগুলো মুক্তি পেয়ে নিজের আধিপত্য চালাচ্ছে। আজকে নেহা সত্যিই খারাপ লাগছে। নিখিলের পাশের চেয়ারটা ছাড়া একটাও খালি নেই। আজ তো স্বয়ং সেতারা বেগমও উপস্থিত। নেহা ঘুমটা টেনে নিয়ে চুল যাতে বিরক্ত না করতে পারে। নিখিলের পাশে নেহা বসলো। সে তারা দেখেই বলল, এই তো এইবার ঠিক আছে। এমনি কইরা ঘুমটা দিয়া থাকলে আনা আনা বউ বউ লাগে। নেহা চমকে উঠল। সে আর কি না বউ, যাকে ঘুমটা দিয়ে একটা ভালো কাজ তো হলো। সেতারা বেগমের কোনো ঠেস মারা কথা সকাল সকাল শোনা লাগলো না। মেয়েকে দেখে তাহমিদা অভিমানে এবার তত্তর করে বলল। নেহা মুখ বাঁকিয়ে বাচ্চাদের মতো করল, মা খাইয়ে দাও না একটু। তাহমিদা যেন পেয়ে বসলেন। সব রাগ উগড়ে দিয়ে একেবারে হাত কাটার সময় মনে ছিল না নাকি? বড় হচ্ছে দিন দিন, দুষ্টুমির পরিমাণ বাড়ছে। হাড় মাস জ্বালিয়ে খেলো আমার। খাইয়ে দিতে পারবো না, নিজে নিজে খেতে পারলে খা, না হয় না খেয়ে থাক।
হামিদা এসে বলল, আহ ছোট রাগ দেখাচ্ছিস কেন, খাইয়ে দে, আমার কাজ আছে, না হয় আমি খেতে দিতাম। আপা তুমি এটাকে আদর দেখাবে না একদম, লাই পেয়ে মাথায় চড়ে বসেছে। নেহার মন খারাপ হলো, অভিমানে টইটম্বুর হলো মন। উঠে যেতে নিলে নিখিল ওর এক হাত চেপে ধরল, চোখ রাঙিয়ে বোঝায় একদম নড়বি না। নেহা হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করে, কিন্তু ফলের কোঠায় দাঁড়ায় শূন্য। এরকম একটা তাগড়া যুবকের কাছে তার শক্তি যেন চুনোপুটি। তোমরা যেহেতু কেউ পারবে না, আমি খাইয়ে দিচ্ছি আমার বউকে। নিখিল শান্ত কণ্ঠে বলা কথাটা যেন বাজ পড়ল রীতিমতো। যে এনে মুখে খাবার তুলতে গিয়ে সাব্বির গিলতে পারছে না। বর্ষা তো রীতিমতো কেসে উঠছে। শাহ আলম চৌধুরী তো ছেলেকে নির্লজ্জ ট্যাগ দিতে ভুলেনি। বাপ চাচাদের সামনে বউকে খাইয়ে দিবে, তাও কত গর্ব করে বলছে। এরকম বিপরীত চরিত্রের পুত্র সন্তান তার কিভাবে হলো? মানে একটা গুণও তো বাপের মতো পেল না কেন? মাহবুব চৌধুরী খাওয়া শেষ করছেন, দ্রুত লজ্জা থেকে বাঁচতে উঠে যাবে আর কি। শাহিদুল চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। মেয়ের জামাইটা তার মতো হয়েছে, কপাল করে জামাই পেয়েছে একটা। নেহা অবাক নেত্রে এখনও ড্যাব ড্যাব করে তাকিয়েছে। তার কি শুনতে কোনো ভুল হলো? নিখিল চাপা ফিসফিসানি কণ্ঠ কানে এসলো নেহার। আমার হাতে খাওয়া এত শক্ত, ঠিক কায়দা করে ডান হাতটা কেটেছিস। তোর এই গোবর মাখা মস্তিষ্কে যে এত বুদ্ধি, তা তো আগে জানতাম না। নেহা বেয়াক্কেল বনে গেল পুরো। তার হাত থাকার মাঝে মুখে খাবার তুলে দিল নিখিল। প্রণয়ের সুর, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে পুরো পর্ব দেব।